নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। অনেকদিন পরে আমি ভিডিও বানাতে বসেছি, প্রায় 10-12 দিন পর। আসলে এই উৎসবের মরশুম, বাজি পোড়ানোর শব্দ, মাইকের শব্দ এবং আরো অনেক রকম শব্দের মাঝখানে এবং অন্যান্য অনেক ব্যস্ততায় ভিডিও বানানোর সুযোগ আমার একেবারে হয়নি। যাই হোক, আমাদের সেই যে পুরাণ কোষের গল্পটা আমরা মাঝ রাস্তায় ছেড়ে এসেছিলাম, সেই গল্পটাতে আবার ফিরে যাই। এবং আজকের ভিডিও যদি একটু লম্বাও হয়, তাহলেও আমার ইচ্ছে আছে যে গল্পটা আমি আজ এখানে শেষ করে ফেলবো, যদি সম্ভব হয়। পুরাণ কোষের যে মেকিং এর গল্প আমি আপনাদের শোনাচ্ছিলাম, তার কয়েকটা পর্বে আপনারা আমাদের দপ্তরের অনেক গল্পই ঘটনাই জেনেছেন। অনেক অপ্রিয় ঘটনা, যা না বলতে হলেই ভালো হতো, সেরকমও অনেক ঘটনা আপনাদেরকে আমি বলেছি, বিশেষ করে শেষ যে পর্বটা আমি বানিয়েছিলাম সেখানে। আমরা পুরাণ কোষের দ্বিতীয় খণ্ডের প্রকাশের খবরের সঙ্গে সঙ্গে নানান ঘটনার বলে সেই পর্বটা শেষ করেছিলাম। 2018 সালের ঘটনা। আসলে পুরাণ কোষের কোনো ঘটনা বলতে গেলেই আমার মনে হয় এই তো সেদিন হয়েছিল, ওই জন্য সাল তারিখ মেনশন করে করে বলার চেষ্টা করি। কেন এই 12 বছর, 12.5 বছর সময় যে কোথা দিয়ে কেটে গেল আমি নিজেই মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। আবার পারি, কারণ ঘটনার ঘন ঘটা এমনই ছিল যে বুঝতে পারবো না কি বুঝিয়ে ছেড়েছে। যাই হোক, অধ্যাপক ভাদুরীর আমাদের দপ্তরে আসা তো মানে নিয়মিত আসা তো অনেকদিনই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে 2018 সালে এই পুরাণ কোষের দ্বিতীয় খণ্ড প্রকাশের দিনে আমাদের দপ্তরের যে অশান্তিটা হলো, সেই অশান্তিটাতে মানে অশান্তিটার প্রভাব যাকে বলে, সেটা খুব বেশি করে দপ্তরে পড়লো না, কিন্তু আমাদের পুরাণ কোষের দপ্তরের আমাদের এই 3টে লোকের যে একসঙ্গে কাজ করার যে ব্যাপারটা, সেখানে একটু তাল কেটে গেল। এবং সেই তাল কাটাটা বোধহয় তারপরে আর পুরোপুরি মেরামত কখনোই হয়নি। আসলে এরকম একটা ঘটনা বা অধ্যাপক ভাদুরীর সঙ্গে আমাদের এরকম একটা টানাপোড়েন হবে, অশান্তি হবে, এটা তো আমরা কেউ ভাবিনি। কিন্তু তাও যাই হোক, অশান্তি একদিকে এবং পুরাণ কোষের কাজ এগিয়ে নিয়ে যাওয়া আর একদিকে। কারণ ততদিনে 2টো খণ্ড প্রকাশের পর আমি পুরাণ কোষের মানে প্রজেক্ট ম্যানেজার থেকে অ্যাসোসিয়েট এডিটর হয়ে উঠেছি। এবং একটা এত ডামাডোলের মধ্যেও একটা ক্ষীণ সম্ভাবনা আমি তখন দেখতে পাচ্ছি যে এই কাজটা একেবারে শেষ হওয়াটা একেবারে অসম্ভব নয়। নানান প্রতিকূল পরিস্থিতি থাকলেও এই কাজটা শেষ হতে পারে এবং আমি শেষ করতে চাই, এই দৃঢ় প্রত্যয়টুকু আমার মধ্যে ছিল। কেন পারিপার্শ্বিক পরিস্থিতিতে প্রতিকূলতা এতখানি ছিল যে মাঝে মাঝে মনে হতো যে কাজটা আদৌ শেষ হবে বা আমি টেনে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, 2 খণ্ড বই প্রকাশের পরে সেই ভাবনাটাকে আমি আস্তে আস্তে দূরে সরাতে শুরু করেছিলাম। ফলে আমাদের দপ্তরে যে অশান্তিটাও হয়েছিল, সেটাকে আমি খানিকটা নিজের উদ্যোগেই পরিস্থিতি স্বাভাবিক করার দিকে চেষ্টা করতে লাগলাম। হ্যাঁ, তাল কেটে গেছিল এবং তাল কাটা ভাবটা রইল, কিন্তু আমাকে তো স্বাভাবিক অবস্থায় বিষয়টাকে ফেরাতে হবে। অধ্যাপক ভাদুরীকে
তখনও আমি মানে উনি বাড়িতে বসে আমাদের জন্য মানে পুরাণ কোষের জন্য কিছু কিছু লিখে দেন সুবিধা মতো। এবং সত্যি কথা বলতে দপ্তরে উপস্থিত থাকুন বা না থাকুন, উনি আমার সিনিয়র, আমার বস তো বটেই। ফলে ওর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা, ওর সঙ্গে নিয়মিত কথা বলা, এবং অবশ্যই আমি কখনোই অস্বীকার করিনি এবং করবও না যে বিভিন্ন একাডেমিক বিষয়েও ওর সঙ্গে আলোচনা করাটা আমার দায়িত্বের মধ্যে পড়তো। ফলে তাল কেটে গেলেও সেই তালে আবার নতুন করে ঠেকা না দিয়ে আমার উপায় কি? ফলে আমি বিষয়টা মেরামত করার চেষ্টা করছিলাম। আর সেটা অধ্যাপক ভাদুরীর তরফ থেকেও সেরকম একটা চেষ্টাই ছিল। ফলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। আমরা আবার তৃতীয় খণ্ডের জন্য পূর্ণ উদ্যমে কাজে লাগলাম। এই সময় থেকে আসলে 2017 সালের পর থেকেই অধ্যাপক ভাদুরীর দপ্তরে আসা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। মানে আগে যেটুকু উনি তাও সময় দেওয়ার চেষ্টা করতেন, আস্তে আস্তে কমেই যাচ্ছিল। কিন্তু ওর স্ত্রীর অসুস্থতা এবং আরো আনুষঙ্গিক অনেক রকম কাজ, ওর ছেলের রিসার্চ ফাউন্ডেশনের কাজ ইত্যাদি প্রভৃতি অনেক কিছু মিলিয়ে একটা ভালো সাথে যে সামনাসামনি দেখা সাক্ষাৎ কম হতে আমরা সেই পুরনো তর্কাতর্কিগুলোকে আর জিইয়ে রাখার সুযোগ পাইনি, রাখার চেষ্টাও করিনি, তাহলে কাজটা হবে না। যাই হোক, এবার তাল কেটে যাওয়ার বা আমাদের দপ্তরের আরেকটু ছন্নছাড়া হয়ে যাওয়ার আরো একটা কারণ ছিল, তিনটে তো মানুষ ততদিনে, অধ্যাপক ভাদুরী একদিকে, দপ্তরে আমি সকাল থেকে মোটামুটি রাত 8টা, 8:30, 9টা পর্যন্ত ইনস্টিটিউটে, আর আমাদের ঐত্রেয়ী 2016 সাল থেকেই সে প্রকাশক হয়ে উঠেছে। 2016 সালেই ঋত প্রকাশনের জন্ম হয়েছে এবং গবেষক হিসেবে ঐত্রেয়ীর ব্যস্ততার পাশাপাশি প্রকাশক হিসেবে ঐত্রেয়ীর ব্যস্ততা তখন ধীরে ধীরে বাড়ছে। ফলে দপ্তরে ওকে যতটা সময় দিতে হয় ততটাই সময় ওর কাছ থেকে এবং গুরুত্ব ওর কাছ থেকে ওর নতুন প্রকাশনা সংস্থা দাবি করে। এবং সত্যি কথা বলতে সেই সময়টা ওকে দেবার দরকার ছিল। মানে আমি দেখেছি ও একজন ভালো প্রকাশক হয়ে উঠতে চেয়েছে সবসময়, এটা ওর স্বপ্ন ছিল, এটা ওর কি বলবো অ্যাম্বিশন ছিল। ফলে যে তার স্বপ্নের পেছনে দৌড়চ্ছে তাকে তার সেই সময় সুযোগটুকু তো দিতে হবে। আমাদের দপ্তরের ও যে সময়টা দিচ্ছে তার পাশাপাশি যদি ওর দোকানে বা ওর ব্যবসায় সময়টা না দেয় তাহলে কেমন করে হবে? এই বিষয়টা নিয়ে অধ্যাপক ভাদুরী একটু চিন্তিত ছিলেন, একটু বিরক্তও ছিলেন, সরাসরি একটু অতিরিক্ত রিয়াক্টও করেছিলেন, যদিও সেটা শুনতে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, কিন্তু ততদিনে এই যে বললাম না আমাদের দপ্তরে একটা কিরকম যেন তাল কেটে গেছিল আমাদের কোঅর্ডিনেশনের মধ্যে, তখন আমি সস্নেহে ভেবেছি যে না, ঐত্রেয়ী যখন প্রকাশক হতে চায় কি করবে, এখানে দপ্তরে বসে সারা দিন সময় দিলে তো ব্যবসাটা কি করে দেখবে? আর অধ্যাপক ভাদুরীর সঙ্গে এই নিয়ে তর্কাতর্কি বা এই নিয়ে অনুরোধ উপরোধ অতিরিক্ত করতে গেলে সেটা আরেক রকম চেহারা নিচ্ছে। তো কাজে আমি ওকে খানিকটা ম্যানেজ করে সময়টা দেবার চেষ্টা করেছি যাতে ও সময়টা ব্যবসাতেও দিতে পারে। কারণ এখানে ভাবার দরকার যে তখন আমাদের যে এই
যে পদগুলো ওখানে ইন্ডোলজিক্যাল রিসার্চ উইং এ তৈরি হয়েছিল সেখানকার হিসেবে ও একজন ফুল টাইম চাকুরে, এবং সেই ফুল টাইম চাকুরেকে যদি একটা ব্যবসা চালাতে হয় এবং তার জন্য সময় দিতে হয়, তাহলে কাউকে তো দরকার যে ওকে এই সময়টুকুনি দেবে, এবং সেটা সিনিয়রের বা বসের আপত্তি, খিটখিটানি এসব এড়িয়ে। আর বিশেষ করে 2018-তে যেসব ঘটনা ঘটলো, তারপরে সত্যিই আমার ওকে এটা বলার উপায় রইল না যে তুমি তোমার ব্যবসাটা না দেখে পুরো সময়টা এখানেই দাও, ব্যবসার ওখানে মানে অফিস আওয়ার্স শেষ না হলে যেতে পারবে না ইত্যাদি। কারণ ওই যে বললাম, অধ্যাপক ভাদুরীর সঙ্গে আমাদের যে টানাপোড়েনটা তৈরি হলো, তাতে দপ্তরের ছন্দটা একটু কেটেই গেল, একটু ছন্ন ছাড়া ভাব এসেই গেছিল। আর তাছাড়া সত্যি তো এটা ওর কাজের জায়গা, এটা ওর আনন্দের জায়গা, ওকে সেই সময়টা আমাকে দিতে হতো। তার মানে এই নয় যে পুরাণ কোষের কাজে ও খুব অবহেলা করেছে, কিন্তু হ্যাঁ, যাকে বলে মানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি আমার সময় মতন ওকে পেয়ে যাব, সেটা একটু কঠিন হয়ে যাচ্ছিল। কারণ ওকে দুদিকেই সময়টা ভাগ করে দিতে হচ্ছিল, দিনটা তো শেষ পর্যন্ত 24 ঘন্টার। তো যাই হোক, এইরকম ভাবেই একটা প্রায় ছন্ন ছাড়া পরিস্থিতির মধ্যে পুরাণ কোষের কাজ এগোচ্ছিল। 2018 সাল, 2019 সাল, এই সময়ের জোড়াতালি, এই অধ্যাপক ভাদুরীর সঙ্গে আমাদের মেরামত করা কমিউনিকেশন, এইসব করতে করতে আমাদের তৃতীয় খণ্ডের কাজ চলতে লাগলো। এবং তার মধ্যে যেটা হলো সেটা হলো 2020 সাল শুরু হতেই কোভিড এসে পড়লো। এবার আপনারা ভাববেন যে 16 থেকে 18-র মধ্যে দুটো খণ্ড বেরোলো, তাহলে 19 সালে তৃতীয় খণ্ডটা তো বেরিয়েই পড়তে পারতো, অন্তত 20 সালের বইমেলায়। আসলে পারলো না। তার কারণ হচ্ছে, তৃতীয় খণ্ড আমরা যখন মানে প্ল্যান করলাম, আমাদের প্রথম খণ্ড হয়েছিল অ থেকে ও মানে স্বরবর্ণ, দ্বিতীয় খণ্ড ক থেকে মূর্ধন্য। আমরা ভেবেছিলাম তৃতীয় খণ্ডটা ত থেকে ম পর্যন্ত হবে, এবং এটা মানে ভেবেছিলাম মানে ত থেকে দন্তন্য হলে বড্ড ছোট হয়ে যাচ্ছে, ম পর্যন্ত দেখি কতটা হয়। কিন্তু সংস্কৃতে বা হিন্দিতে যে অন্তস্থ বর্ণ হিসেবে যে ও শব্দটা আছে, মানে যেটা ভি দিয়ে লেখে, আমাদের বাংলায় তো সেরকম ও বলে কোনো শব্দ নেই, আমাদের বাংলায় একটাই ব। ফলে অন্তস্থ ব আর বর্গীয় ব মিলিয়ে বয়ের আকার এত বিশাল দাঁড়ালো যে একটা ভীষণ মানে কোন খণ্ডে কতটা কি রাখা হবে এইটা নিয়ে আমার রীতিমতো চাপ তৈরি হলো। কারণ সত্যি সত্যি আমাদের কোনো উপায় নেই যে দুটো বকে এক জায়গায় রাখা ছাড়া। এবং সেই বয়ের মধ্যে তো শুধু পৌরাণিক চরিত্র নেই, মানে দুটো খণ্ড পুরাণ কোষ হয়ে যাওয়ার পরে আমাদের পুরাণ কোষের গঠনগত চেহারাটা এরকম দাঁড়ালো যে সেখানে মেজর পুরাণের যেসব পৌরাণিক চরিত্র, রামায়ণ মহাভারতের চরিত্র, এগুলো তো রইলই। কোষ বানাতে গেলে যেটা খুব স্বাভাবিক, সঙ্গে যাগযজ্ঞ,
মানে ধরুন রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, সোমযাগ এবং অন্যান্য যাগযজ্ঞ, ছোটখাটো নানান ধরনের যাগযজ্ঞের বিস্তারিত বিবরণ রইল। নানান রকমের বৈদিক আচার অনুষ্ঠান, আমাদের যেসব সংস্কার আছে, সংস্কার বলতে বিবাহ, নামকরণ ইত্যাদি প্রভৃতি, উপনয়ন, এই জিনিসগুলো রইল। জনপদ এবং জনজাতি নিয়ে একটা খুব বড় কাজ হলো, যে প্রাচীন ভারতের যেসব জনপদ এবং জনজাতির উল্লেখ রামায়ণে, মহাভারতে এবং পুরাণগুলোতে পাওয়া যায়, তাদের পরিচয়, তাদের প্রাচীন অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা। সেই সঙ্গে রইল যে বেশ কিছু বিষয় যেগুলো লোকের কৌতূহল তৈরি করে, যেমন কমণ্ডলু, যেমন আমাদের চতুরাশ্রম, চাতুর্বর্ণ, বেশ কিছু দার্শনিক বিষয়, যেমন ব্রহ্ম, যেমন সত্য রজ তম গুণ, যেমন অহংকার, তত্ত্ব, তন্ত্র, এই ধরনের বেশ কিছু টার্ম নিয়ে পুরাণ কোষ আলোচনা করলো। কেন আমরা নোটিস করেছি যে এর আগে যারা কোষ গ্রন্থ বানিয়েছেন তারা সাধারণত প্রপার নাউনের ওপরেই গুরুত্বটা দিয়েছেন। প্রপার নাউন বলতে আবার শুধু পৌরাণিক চরিত্রের নামে গুরুত্ব দিয়েছেন। প্রপার নাউন বলতে জনপদের নাম বা পর্বতের নাম, নদীর নাম, সেগুলো নয়। খুব আমরা হ্যাঁ, আমি আগেও বলেছি যে আমরা অনেক অপেক্ষাকৃত অর্বাচীন পুরাণের অনেক গল্প আমরা বাদ দিতে বাধ্য হয়েছি, কারণ পুরাণ কোষেরও তো একটা নির্দিষ্ট কলেবর আছে, অনন্তকাল ধরে তো সেটাকে বানানো যায় না। কিন্তু আমরা এই বিষয়গুলোকে হাইলাইট করার চেষ্টা করেছি যে পুরাণ কোষ পড়তে গিয়ে মানুষ শুধু কতগুলো পৌরাণিক চরিত্রের গল্প না জেনে আসুক। মানুষের পৌরাণিক বিষয় নিয়ে অনেক কোয়ারি আছে এবং সেই কোয়ারিগুলো যাতে পূরণ হয়, এবং তার জন্য অর্বাচীন পুরাণের দুটো ব্রত উদযাপনের গল্প, দুটো রোমান্টিক প্রেমের গল্প ইত্যাদি আমরা মানে নিশ্চিন্তে বাদ দিয়েছি। বাদ না দিয়ে উপায়ও তো নেই। কিন্তু তার বদলে এই শব্দগুলো, এই টার্মগুলো, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং তৃতীয় খণ্ডে এসে মানে সেই জন্যই ভলিউমের চেহারাটা আমাদের ওই রকম দাঁড়ালো আরো, যে আমরা তো শুধু মানে পৌরাণিক চরিত্র সম্পর্কে লিখছিলাম না। পৌরাণিক চরিত্র, বিশেষ করে মহাভারতের, রামায়ণের বড় বড় চরিত্রগুলো তো ছিলই, তাই নিয়ে বেশ বিস্তারিত আলোচনাও হয়েছে, বিস্তারিত এবং খানিক অ্যানালিসিস যোগ করেও আলোচনা হয়েছে। কারণ একটা দেখুন, বাঙালি পাঠক অবাঙালি পাঠক বলে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যারা পুরাণ বিষয়ের সিরিয়াস পাঠক তাদের কিন্তু, আমাকে এর মধ্যে একজন আমাদের পাঠকই একজন প্রশ্ন করেছেন যে আপনারা এত বিস্তারিত কেন লিখেছেন। আসলে বিস্তারিত লিখেছি এই জন্য যে গোটা মহাভারতে বা গোটা রামায়ণে বা কোনো মেজর পুরাণে কোনো চরিত্র শুধুমাত্র উল্লেখ আর শুধুমাত্র রেফারেন্স উল্লেখ করে যদি আমরা ছেড়ে চলে যেতাম, তাহলে যেটা হতো সেটা হচ্ছে, দেখুন, রেফারেন্স দেওয়া এক জিনিস, আর সেই রেফারেন্স খুঁজে খুঁজে পাঠকের তার কাছে, সাধারণ পাঠকের তার কাছে পৌঁছানো অন্য জিনিস। যারা এক্সপার্ট, যারা এ নিয়ে চর্চা করেন, তাদের কথা আলাদা। সেখানে যদি বিষয়গুলোকে একটা একটা করে শেকলের মতন জোড়া দিয়ে একটা শৃঙ্খলা তৈরি না করে দিই, মানুষকে যদি বুঝিয়ে না দিই, যে বলে না দিই যে এই চরিত্রটার পূর্ণাঙ্গ রূপটা এই রকম,
তার জীবনের যতটা আপনারা জানতে পারছেন তার ওঠা পড়ার পেছনের কারণগুলো এই রকম। ধরুন যদি কর্ণের সম্পর্কে বলতে যাই, এবং কর্ণের সম্পর্কে বলতে গিয়ে কুন্তির কর্ণকে প্রসব করলেন এবং ভাসিয়ে দিলেন, এই নিয়ে আলোচনা করি, তো সেই সঙ্গে আমাকে শুধু রেফারেন্স দিয়ে ছেড়ে দিলে তো হবে না। শান্তি পর্বে মানে আদি পর্বে যেখানে কর্ণের জন্ম কথা আছে, বন পর্বে যেখানে কর্ণের জন্ম কথা আছে, তার সঙ্গে শান্তি পর্বে কর্ণের যুবা বয়স বা বাল্যকাল সম্পর্কে যে খবরটুকু আছে, সব মিলিয়ে বুঝিয়ে যদি পাঠকের সামনে না দিই, তাহলে পরে শুধু রেফারেন্স পড়ে তারা কর্ণকে চিনবেন কেমন করে? আর এইগুলো সব জুড়তে গেলে স্বাভাবিকভাবে কিছু অ্যানালিসিসও এসে পড়ে, এবং সেটা আমরা সচেতনভাবেই এড়িয়ে যাইনি, যাতে যিনি পুরাণ কোষ কিনছেন বা কিনে পড়ছেন, তিনি একটা পৌরাণিক চরিত্র সম্পর্কে পড়তে বসলে তাকে পূর্ণাঙ্গভাবে জানতে পারেন। হ্যাঁ, মহাভারতের বিশেষ করে বড় চরিত্রের ক্ষেত্রে, বিশেষ করে ধরুন কুরুক্ষেত্রের যুদ্ধের একেবারে প্রতিটা সরক্ষেপের মানে উল্লেখ করা আমার পক্ষে সম্ভব হয়নি, আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আপনারা মানে যারা আমাদের পুরাণ কোষের পাঠক, তারা যাতে বিষয়টা সঠিকভাবে এবং সঠিকভাবে জানতে পারেন, তার জন্য আবার একটা মানে পুরাণ কোষের জন্য আবার একটা মানে বই না লাগে, সেইটুকু করার দায়িত্ব আমাদের ছিল। পাশাপাশি এই কোয়ারি গুলো, এই পৌরাণিক বিষয়গুলো যেগুলো নিয়ে মানুষ মাথা ঘামায়, যেমন ব্রত, যেমন বিভিন্ন উৎসব, যেমন ধরুন চড়ু কাকে বলে, কিভাবে খায়, আরো নানান রকম, গরু বা অন্য অন্য অনেক বিষয়, মানে আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতির বা প্রাচীন ভারতীয় সামাজিক জীবনের অঙ্গ যেসব বিষয়গুলো, সেগুলো আমরা পুরাণ কোষের মধ্যে ধরার চেষ্টা করেছি। বললাম এই জন্য, কারণ এতদিন দপ্তরের গল্পই শোনাচ্ছি, দুখণ্ড বই বেরিয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট বই সম্পর্কেও তো কিছু বলার দরকার। যদিও বই সম্পর্কে পরে আমি আরেকটা ভিডিও বানাবো, ঠিক করেছি, যে পুরাণ কোষ আপনারা পড়বেন, সেখানে কি পাবেন, কি আপনাদের সুবিধা হবে, সেই সংক্রান্ত আমি আরেকটা ভিডিও বানাবো। যাই হোক, তৃতীয় খণ্ডে এসে এই প বর্গের এই যে বিশালতা, সেটা মোটামুটি আমাদেরকে একেবারে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ফেললো। মানে ব তো বিশাল বটেই, কারণ দুটো ব আর ও মিলিয়ে ব এত বড় যে সেটা বেশ চাপের হলো। আর প ম এগুলো কিছু কম যায় না। এছাড়া ত বর্গেও বেশ কিছু বড় এবং বিশদ আলোচনার দাবি রাখে এমন বিষয় অনেক ছিল। এই করতে করতে এবং আমাদের এই দপ্তরের এই ঈষৎ ছন্নছাড়া ভাবের কারণেই 2020 সালের মধ্যে তৃতীয় খণ্ড তৈরি হতে পারলো না, অনেকটাই কাজ বাকি রইল। তার মধ্যে কোভিড এসে পড়লো, এবং এই কোভিড এসে পড়তে 2020-21 সালটা আমাদের জন্য আরো ছন্নছাড়া হয়ে গেল, কারণ একটা দীর্ঘ লকডাউন, ভীষণ বিরক্তিকর একটা অবস্থা, কাজ কিভাবে শেষ হবে তার একটা টেনশন। আমি বাড়িতে বসে লিখছি, ঐত্রেয়ী বাড়িতে বসে লিখছে, আমাদের অধ্যাপক ভাদুরীও বেশ কিছু টুকিটাকি জিনিস, মানে ইম্পর্টেন্ট কিন্তু মানে জটিল বিষয় যাকে বলে, সেগুলো বাড়িতে বসে লিখছেন।
এইরকম একটা পরিস্থিতিতে, এবং আমরা সবাই আসলে ভীষণ অস্থির হচ্ছি, কেন লকডাউন আমাদের ভীষণ অস্থির করে তুলেছিল সেই সময়। এইভাবে আমাদের কাজ চলতে লাগলো, এবং 2020 সালের দীর্ঘ লকডাউন, 21 সালে কোভিডের দ্বিতীয় দফা, আমরা খুব মানে মানে বিষয়টা খুব ছড়িয়ে গেল যাকে বলে। তাও কোভিডের মানে প্রথম দফায় মানে 2020 সালের পরে যখন আমরা অফিস যেতে শুরু করলাম, আমি আর ঐত্রেই, তারপরেও আমরা মোটামুটি মানে বাড়িতে, বিশেষ করে লকডাউনের সময় আমি বাড়িতে বসে প্রচুর লিখেছি। আমার বাড়িতে আর অফিসের মধ্যে কোনো আলাদা করে তফাৎ ছিল না, বাড়িতে বসে আমার কাজ করার পরিপূর্ণ ব্যবস্থা ছিল। বাড়িতে বসে আমি প্রচুর লিখেছি, ঐত্রেয়ীও লিখেছে, আমাদের অধ্যাপক ভাদুরীও তখন লিখেছেন। তো তারপরে 20 সালের লকডাউনের পরে যেটা হলো সেটা হলো আমাদের ঐত্রেয়ী ভীষণ শঙ্কিত হয়ে উঠলো, কারণ লকডাউনের এফেক্ট ব্যবসা বাণিজ্যে পড়তে লাগলো। ফলে ওর যাকে বলে দোকানে সময় দেওয়াটা ভীষণ জরুরি হয়ে উঠলো। আমরা একটু ঘেঁটে গেলাম যাকে বলে। এদিকে অধ্যাপক ভাদুরীর সেই যে বাড়িতে যে অন্যান্য প্রজেক্টের যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোর কথা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, যে উনি মহাভারতের অনুবাদ ওয়েবসাইটে করার চেষ্টা করছিলেন, কীর্তনের আর্কাইভ ওয়েবসাইটে করার চেষ্টা করছিলেন। এই কোভিড আস্তে আস্তে এই বিষয়গুলো এক প্রকার মুখ থুবড়ে পড়ল। কারণ যতদূর আমি জানি, কোভিড আস্তে আস্তে ওরা যে মানে অধ্যাপক দীপক ঘোষের বাড়িতে যে দীপা ঘোষ রিসার্চ ফাউন্ডেশনে ওরা যে কাজকর্ম করছিলেন, স্বাভাবিক, আমি আপনাদের আগেও বলেছি যে পরিকল্পনাগুলো আমার ঠিক লাগেনি, এবং সেটা ততদিনে বেশ পরিষ্কার হয়ে গেল, এবং ওরাও খানিকটা মানে এই পরিকল্পনাগুলো, এই প্রজেক্টগুলো খানিকটা বিপর্যয়ের মধ্যে পড়ার কথাই ছিল এবং পড়লো, এবং সেটা অধ্যাপক ভাদুরীর কাছে আরো বড় একটা অশান্তির বিষয় হয়ে উঠলো। কারণ এভাবে জিনিসটা মুখ থুবড়ে পড়বে, বা আমি ওকে সাবধানও করেছিলাম, তখন তো উনি আমার কথা শোনেননি, এভাবে জিনিসটা মোটেই হবে না, এটা হজম করতে বা এটা ভাবতে তো ওর ভাল লাগছিল না। যাই হোক, সব মিলিয়ে অধ্যাপক ভাদুরী নিজেও মানে মানসিক ভাবে খুব বিপর্যস্ত হতে শুরু করলেন, এবং এইসব নানান রকম ডামাডোলের মাঝে আমাদের তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ডের কাজ একসঙ্গে চলতে লাগলো, এবং শেষ পর্যন্ত 2022 সালে আমাদের যে বইমেলা হলো 2022 সালে মার্চ মাসে কলকাতা বইমেলা, সেই কলকাতা বইমেলায় পুরাণ কোষের তৃতীয় খণ্ড প্রকাশিত হলো, এবং যথারীতি সেই প বর্গের বিশালতা এমন একটা জায়গায় দাঁড়ালো যে ত থেকে ফ পর্যন্ত আমরা তৃতীয় খণ্ডে দিতে পারলাম। কারণ ব একাই একটা গোটা খণ্ড হয়ে উঠছিল বলতে গেলে। আমরা স্থির করলাম যে ব ভ ম মিলিয়ে
আমাদের চতুর্থ খণ্ড বেরোবে। এবং তখন ব ভ ম এর যে ভলিউম, তার কাজ বেশি বাকি ছিল না। ফলে তৃতীয় খণ্ডের পর বছর না ঘুরতেই 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অ্যাকচুয়ালি একেবারে 1 ফেব্রুয়ারির দিন আমার পঞ্চপাণ্ডবের চতুর্থটি ভূমিষ্ঠ হয়ে পড়লো। মানে প্রেস থেকে বইমেলার মাঠে গেল আর কি। এবং এই এত ডামাডোল, এত নেগেটিভ পজিটিভ নানান রকমের ঘটনা, কোভিড এর বিপর্যয়, আমাদের দপ্তরের ছন্নছাড়া ভাব, অশান্তি শান্তি, নানান রকম পরিস্থিতির মাঝখানেও তৃতীয় আর চতুর্থ খণ্ড যখন প্রকাশিত হলো, তখন আমি মানে পুরাণ কোষের অ্যাসোসিয়েট এডিটর হিসেবে আমি বেশ পরিতৃপ্তির সঙ্গে ভাবতে লাগলাম, যাক মোটামুটি শেষ করে এনেছি। এবং একটা টার্গেট নিলাম যে 24 সালের বইমেলায় না হলেও 24 সালের মধ্যেই আমাদের পুরাণ কোষ শেষ হবে। আমরা পুরাণ কোষের শেষ দেখতে পাচ্ছিলাম। এর মধ্যে আমাদের নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজে আর একটা আলাদাই গোলমাল তৈরি হচ্ছিল। সেটা হচ্ছে এই ইন্ডোলজিক্যাল রিসার্চ উইং নিয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষের মধ্যেই একটা মনান্তরের জায়গা ছিল। মনান্তর কারণ অধ্যাপক ভাদুরী ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান, তখনও পর্যন্ত শাসক দলের বেশ ঘনিষ্ঠ, এবং তিনি এই ইন্ডোলজিক্যাল রিসার্চ উইং এর মেন্টর। এটা একদিকে। এবং ওই একই প্রতিষ্ঠানের জেনারেল বডির প্রেসিডেন্ট এবং নেতাজি পরিবারের সদস্য অধ্যাপক সুগত বসু, তিনি এই ডিপার্টমেন্টটির এই প্রতিষ্ঠানে নতুন করে তৈরি হওয়ার এক প্রকার বিরুদ্ধে। এবং তার মাঝখানেই একটা বিষয় আমিও চিন্তা করছিলাম, কারণ পুরাণ কোষ আমার জীবনের বলতে গেলে একটা খুব বড় সময়, গুরুত্বপূর্ণ সময় পার করে নিয়ে যাচ্ছিল। ফলে পুরাণ কোষের পরে কি, পুরাণ কোষের পরে আমার ভবিষ্যৎ গবেষণার যে উচ্চাকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোর কি হবে, এই সংক্রান্ত ভাবনা একটা চলছিল। এবং আমাদের যিনি ডিরেক্টর সুরঞ্জন দাস, অধ্যাপক ভাদুরী মৌখিকভাবে অন্তত তাই বলছিলেন যে তিনিও চান যে আমি পরবর্তী সময়ে কাজ করি। একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে নানান রকম অশান্তির মাঝখানেও পুরাণ কোষের ব্যাপারে আমার অবদান বা আমাকে যতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটা ইচ্ছায় হোক, উনি নিজে সময় দিতে পারছেন না বলে হোক, সস্নেহে হোক, যেভাবেই হোক, কারণ মাঝখানের অশান্তির পর্বগুলো তো আমরা মানে ভুলতে পারি না, কিন্তু উনি আমার গুরুত্বটাকে কখনো খাটো করার চেষ্টা করেননি, অন্তত মৌখিকভাবে তো করেননি। যে কারণে পুরাণ কোষের মানে প্রজেক্ট ম্যানেজার থেকে অ্যাসোসিয়েট এডিটর হবার, মানে পুরাণ কোষের আমার যে জার্নিটা, সেটা কিন্তু দপ্তরের নানান রকম অশান্তি, অধ্যাপক ভাদুরীর সঙ্গে আমার মনান্তরের মাঝখানেও ওটা ঠিক অক্ষুণ্ণ ছিল। অন্তত তার জন্য অধ্যাপক ভাদুরীর একটা কৃতিত্ব প্রাপ্য, কারণ উনি আর যাই হোক মানে অশান্তির যাকে বলে ফলাফল হিসেবে আমাকে কখনো মানে আমার সেই সম্মানটুকু বা আমার সেই গুরুত্বটুকু উনি কখনো নষ্ট করার চেষ্টা করেননি। তবে
আমাদের ইন্ডোলজিক্যাল রিসার্চ উইং এবং পুরাণ কোষের দপ্তরের যা শেষ পর্যন্ত অবস্থা দাঁড়ালো, সেখানে ওর নানা রকম দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ, আমাদের টিমের ছন্নছাড়া, ডিপার্টমেন্টের ছন্নছাড়া অবস্থা এবং নানান রকম অশান্তির কোনটার কতটা গুরুত্ব ছিল সেটা আমরা পরে বসে মেলাবার চেষ্টা করেছি, আমিও করেছি। কিন্তু যাই হোক, আমি সেটা আপনাদের হাতে এবং সময়ের হাতে ছেড়ে দিই। আমি ঘটনাটা শুধু বলতে বলতে চাই যে এই সময়ে একটা পোস্ট স্যাংশন হয়ে এলো আমার যোগ্যতা মান অনুযায়ী। কারণ অধ্যাপক ভাদুরী ততদিনে বয়স 70 বছর পার হয়ে গেছে। ওই ডিপার্টমেন্ট যদি চালাতে হয় একটা মানুষ তো লাগবে। তো আমার যোগ্যতা মান অনুযায়ী একটা পোস্ট শিক্ষা দপ্তর থেকে স্যাংশন হয়ে এলো। এবার স্যাংশন হয়ে এলো যখন, তখন ধরে নিতে হবে কারোর না কারোর সদিচ্ছা সেটার সঙ্গে ছিল। বেশ উচ্চ বেতনের ভালো একটা পদ। কিন্তু যখন সেই পদে আমাকে নিয়োগ করার বা ইন্টারভিউ করার একটা বিষয় তৈরি হতে লাগলো, মানে পুরাণ কোষের কাজও চলছে, আবার এগুলোও চলছে, প্রত্যেকবারই দেখা গেল অধ্যাপক সুগত বসু বাধা দেন যে কিছুতেই উনি এই পদে আমাকে যোগ দিতে দেবেন না। এবং অধ্যাপক ভাদুরীর সঙ্গে তার এক প্রস্ত করে অশান্তি হয়। এবার এই অশান্তিটার কতটা জেনুইন অশান্তি, কতটা ওদের দুজনেরই আমাকে এই পদে বসানোর ব্যাপারে সদিচ্ছার অভাব ছিল, পরে আমার মনেও হয়েছে সেরকম যে হতেও পারে, আমি বলতে পারবো না। কিন্তু যাই হোক, পুরাণ কোষ যখন শেষ হচ্ছে 2024 সালে, 1 অগস্ট যখন পুরাণ কোষের শেষ খণ্ড প্রকাশিত হচ্ছে, তখন অলরেডি আমাদের প্রতিষ্ঠানে একটা অশান্তির আবহ তৈরি হয়ে গেছে যে অধ্যাপক সুগত বসু ততদিনে সরকারের বদান্যতায় এবং অধ্যাপক ভাদুরীর প্রতি সরকারের অসন্তোষের সুযোগে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান এবং জেনারেল বডির প্রেসিডেন্ট দুটো পদেই একসঙ্গে আসীন হয়েছেন। এবং কি করে এই দুটো পদে একটাই লোক আসতে পারে সেটা অবশ্য আমি এখনো অব্দি বুঝতে পারিনি। কিন্তু যাই হোক, অধ্যাপক ভাদুরী ওখান থেকে এক প্রকার অপসারিত হয়েছেন এবং এরা আমাকে কিছুতেই ওই পদে জয়েন করতে দেবেন না। এরকম একটা টানাপোড়েন ততদিনে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে, যদিও আমরা সেটা অনেক পরে বুঝতে পেরেছিলাম। এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হলো 2024 সালের শেষাশেষি সুগত বসুর এক প্রকার একক সিদ্ধান্তে একেবারে রাতারাতি নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ থেকে আমাদের ইন্ডোলজিক্যাল রিসার্চ উইংটা উঠে গেল। এবং যত উচ্চ বেতনেই হোক, এক তো এমনিতেই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আর পার্মানেন্ট চাকরির সংখ্যা কত, যেহেতু আমার আর ঐত্রেয়ীর চাকরিটা পার্মানেন্ট ছিল না ঠিক সঠিক অর্থে, সেহেতু সেই অজুহাতে, যদিও সেটা কতটা আইনিভাবে সঠিক সেই সন্দেহটা আমার আজও আছে, কারণ প্রায় 13 বছরের একজন কর্মীকে, সে যেরকম কর্মী হোক না কেন, এরকম ভাবে বিনা নোটিসে 2 মাসের বেতন সহ এভাবে কোন প্রতিষ্ঠান বের করে দেয়, সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে।
আমাদের ডিপার্টমেন্ট উঠে গেল। মানে পুরাণ কোষের আনন্দ উচ্ছ্বাস, পুরাণ কোষ শেষ করার আনন্দ উচ্ছ্বাস, পুরাণ কোষের প্রাউড মাদার হিসেবে আমার যে মানে গর্বে বুক ভরে যাওয়ার মতো পরিস্থিতি, তার পরবর্তীকালে মানে পুরাণ কোষের দীর্ঘ গবেষণার পরে আমার যে পরবর্তী গবেষণার যে উচ্চাকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, সবকিছু ধুলোয় মিশিয়ে 2024 সাল আমাকে 5 খণ্ড পুরাণ কোষের মাকে, অ্যাসোসিয়েট এডিটরকে এক প্রকার রাস্তায় এনে দাঁড় করালো। এবং কিচ্ছু করার ছিল না। বিশেষ করে এই সময় অধ্যাপক ভাদুরীর রিয়াকশনটা আমাকে খুব অবাক করেছিল, যে উনি বিষয়টাকে একরকম দায়িত্ব জ্ঞানহীনের মতন বললেন, কি আর করা যাবে, এবার ওর কিছু করার নেই, উনি জায়গাটা থেকে অপসৃত, উনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সঙ্গে ওর তখন সম্পর্ক খারাপ, কিন্তু দুটো লোকের চাকরি চলে যাচ্ছে, সেটাকে এরকম ক্যাজুয়ালি কে ট্রিট করে। আমার আজকের দিনেও ওনার সঙ্গে আমাদের মানে এই গোলমালের শেষ দিনে, মানে আমাদের যেদিন দপ্তর উঠে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, আমাদের যে কথোপকথনটা হয়েছিল সেটা আমাকে আজও ভীষণ অবাক করে, ভীষণ অবাক করে। কারণ আমি ভাবতেই পারছিলাম না যে উনি এরকম একটা প্রতিক্রিয়া দেবেন। তারপরে অবশ্য আমি ভেবে দেখেছি যে ওর নিজের বিগত 12-13 বছরের জার্নি তো খুব মসৃণ নয়, অনেক নেতিবাচক বিষয় তার মধ্যে জড়িয়ে আছে, এবং পুরাণ কোষ বাদে ওর বাকি সমস্ত একাডেমিক প্রচেষ্টা মুখ থুবড়ে পড়েছে। এবং তার জন্য কেন জানি না ওর আমার উপর একটা চাপা রাগ ছিল। ওর ধারণা ছিল যে এই সব কটা প্রজেক্টে যদি আমি কিছু কিছু করে সময় দিতাম, আমাকে মাঝে মাঝে ফোনে বলতেনও যে দিনে 1 ঘন্টা যদি সময় দিস। বিশ্বাস করুন দিতে পারিনি। আর ওর এই উদ্যোগগুলোকে আমার ভীষণ ছেলে মানুষই উদ্যোগ বলে মনে হতো। আমি আপনাদেরকে আগেও অন্য ভিডিওতে বলেছি। ফলে আমি পেরে উঠিনি। মানে তখন পুরাণ কোষকে আমার পুরো সময়টা দেব না, যে জিনিসগুলোকে আমার সিরিয়াস বলে মনেই হচ্ছে না সেখানে সময় দেব, আমি পারিনি। আর বাকি রইল 2018 সালের থেকে আমাদের যে একটা চাপা অশান্তির আবহ ছিল, একটা পরিবেশে তাল কেটে যাওয়ার ঘটনা ছিল, তার সঙ্গে এই 2024-এর ঘটনাটার কি সম্পর্ক? হয়তো কোনো সম্পর্ক আছে, হয়তো নেই। কারণ 2018 সালে যখন ওর সঙ্গে আমাদের টানাপোড়েন চলছে, তখন উনি আমাকে একটা ঠান্ডা থ্রেটও দিয়েছিলেন যে প্রতিপক্ষকে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় গদিতে শুইয়ে দিতে হয়। এবার এই প্রতিপক্ষ বলতে যদি উনি আমাকে মিন করে থাকেন এবং গদিতে মানে শুইয়ে ফেলার ঘটনাটা যদি এটা হয়ে থাকে, আমি জানি না। কারণ আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির যে মানে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ বিষয়গুলো, কার সঙ্গে কার সুসম্পর্ক, কার সঙ্গে কার খারাপ সম্পর্ক, কিসের থেকে কি কারণে কি হলো, বা শুধুমাত্র সুগত বসুর কারণেই আমাদের ডিপার্টমেন্ট উঠে গেল কিনা, এটা আমার কাছে মানে ভীষণ দুর্বোধ্য ঠেকে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নানান রকমের যাকে বলে দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তাতে 26,000 লোকের চাকরি চলে যাওয়া ইত্যাদি প্রভৃতির মাঝখানে আমাদের মাত্র 2টো লোকের ঘটনাটা এমনই অদ্ভুত যে আমরা সেটা নিয়ে
জনগণের কাছেও যেতে পারি। কি করে যাব, কে সাহায্য করবে, তখন আমাদের দিশাহারা অবস্থা। কাজেই আমার এবং ঐত্রেয়ীর এবং পুরাণ কোষের, এবং সেই দিন অধ্যাপক ভাদুরীর ওই ক্যাজুয়াল রিয়াকশনের পরেও উনি আমার সঙ্গে কাজ করতে চাইছিলেন না তা নয়, উনি আমার সঙ্গে কাজ করতে চাইছিলেন, কি কাজ করতেন সেটা বড় কথা নয়, কিন্তু করতে চাইছিলেন। কিন্তু আমি, বিশ্বাস করুন, আমি এত বিরক্ত, এত বীতশ্রদ্ধ, এত মানে, দেখুন অধ্যাপক ভাদুরী, ঐত্রেয়ী, এদেরকে, হ্যাঁ এদের সঙ্গে আমি 12 বছর কাজ করেছি। অধ্যাপক ভাদুরীকে আজকের ডেট ধরলে আমি প্রায় 16 বছর চিনি। কিন্তু এবং আমি সকলকেই মোটামুটি অত্যন্ত স্নেহের সঙ্গে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি, যে কোনো বিষয় আছে, ঠিক আছে এরকম হয়েছে, কিন্তু কাজটা চলতে থাকুক এরকম ভাবে। কিন্তু সেদিন অধ্যাপক ভাদুরীর আচরণ এবং আমাদের চাকরি চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতির মাঝখানে ওর যে ক্যাজুয়াল প্রতিক্রিয়া, সেটা আমি আর হজম করতে পারিনি। ওর সঙ্গে আমার সেদিন একটা প্রচন্ড অশান্তি হয়, ওটাই আমাদের শেষ অশান্তি। এবং সেই অশান্তির ফল এটা দাঁড়ায় যে 2024 সালের পর থেকে অধ্যাপক ভাদুরীর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। আশ্চর্য ব্যাপার, উনি তো এক প্রকার আমার বাবার বয়সী, কিন্তু উনি একবার খোঁজও রাখেননি যে এই লোকটা কোথায় গেল, বেঁচে আছে না মরে গেল এই এত বড় বিপর্যয়ের পর। ওর মনে হয়নি। এবং সেদিন খুব ক্রোধের সঙ্গে আমি ওকে বলেছিলাম, আপনার সঙ্গে কে কাজ করবে, আপনার মতন দায়িত্ব জ্ঞানহীন লোকের সঙ্গে আমি কাজ করতে চাই। ফলে কাজের সম্পর্কটা যেই ছিন্ন হয়ে গেল, ওর সঙ্গে আমার মানে যোগাযোগও শেষ হয়ে গেল। যাই হোক, এটা বোধহয় আমাদের নিয়তিতে ছিল যে পুরাণ কোষই আমাদের এক জায়গায় এনেছিল, পুরাণ কোষই আমাদের আলাদা করে দিয়েছে। পুরাণ কোষ শেষ হয়ে গেছে, আমরা আলাদা হয়ে গেছি। সেটা অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, কারণ একটা চাপা অশান্তি, একটা চাপা মতান্তর, একটা চাপা মনান্তর, সেদিন সবকিছু একেবারে মানে যাকে বলে বোমার মতন ফেটে গেছিল। যখন আমাদের এই ডিপার্টমেন্ট উঠে যাচ্ছে, আমাদের এত বড় বিপর্যয়ের দিন হচ্ছে, আমি মানে বেশ কিছু অপ্রিয় কথা, বেশ কিছু এমন কথাবার্তা যা সাধারণ পরিস্থিতিতে কোনো মানুষ তার বয়স জ্যেষ্ঠ কোনো মানুষকে সাধারণত বলে না, এরকম অনেক কথাবার্তা হয়েছে। মানে এতটা যে আমি বলেছি যে কি কাজ করবেন আপনি, মহাভারত অনুবাদ বলুন, এটা বলুন, ওটা বলুন, আপনি কিচ্ছু করতে পারবেন না, আর হবে না আপনার দ্বারা, হয় না। এত এত খারাপ ধরনের পরিস্থিতির মাঝখানে আমি ওকে এটাও বলেছিলাম, খানিকটা অভিশাপের মতো শোনায় হয়তো, কিন্তু সেদিন সেটা আমার ভেতর থেকে এসেছিল। এবং একটা জিনিস আমি বিশ্বাস করি, যে আমাদের এই ডিপার্টমেন্ট তৈরি হওয়া এবং উঠে যাওয়ার মাঝখানে ওর দায়িত্ব জ্ঞানহীনতার একটা ভূমিকা ছিল। বাকি সুগত বসুর ওপর ওর কতটা হাত ছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা মানুষের যদি এই প্রজেক্ট নেওয়া এবং কাজ না করা, এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন অ্যাপ্রোচ সমস্ত বিষয়টার উপর থাকে, তখন তার পরিণতি এরকম হয়। এবং উনি তো নিজেকে ছাড়া মানে কাউকে নিয়ে খুব একটা ভাবিত ছিলেন না। উনি ওর পুত্র, পুত্রবধূ, পরিবার, এদের নিয়ে চিন্তা করছিলেন, আমাদের নিয়ে বোধহয় চিন্তা করছিলেন না এই কাজটুকুনি ছাড়া। তবে হ্যাঁ, সেদিন সেই চরম অশান্তির মাঝখানে
একটা বিষয় আমি করেছিলাম, আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এইরকম একটা দায়িত্বজ্ঞানহীন লোকের হাতে আমার নারী ছেঁড়া ধন বললেও কম বলা হয়। আমার 12 বছরের ঘাম রক্ত দিয়ে তৈরি এই যে 5 খণ্ড পুরাণ কোষ, আমার 24 ঘন্টা সাধনা পুরাণ কোষ, প্রতিদিনের 12 বছরের নিরন্তর সাধনার পুরাণ কোষ, সেটাকে ওর মতো দায়িত্বজ্ঞানহীন লোকের হাতে তার ভবিষ্যৎ আমি ছেড়ে রাখতে পারি। জানি না কোন যুক্তিতে উনি পুরাণ কোষের মতন একটা এনসাইক্লোপিডিক গ্রন্থের অথর্স কপিরাইট হোল্ড করতে, এবং ততদিনে 2022 সাল থেকে উনি আবার ইউটিউবার হয়ে উঠেছেন, এবং 2022 সাল থেকে আমার কাছে একটা অন্যরকম সমস্যা ছিল যে উনি মাঝে মাঝে আমাকে ফোন করে বা আমাদের দপ্তরে যখন 9 মাসে 6 মাসে উনি আসতেন, নানান বিষয়ে জিজ্ঞেস করতেন, এবং তারপর সেটা ইউটিউবের কন্টেন্ট হয়ে যেত। আমি রেফারেন্স কালেক্ট করে নিয়ে যেতেন ইত্যাদি। ওর পাণ্ডিত্য নিয়ে আমার কোনো বক্তব্য নেই, পুরাণ কোষ বাদ দিয়ে বা ওর আমাদের টিমকে বা আমার অ্যাসিস্ট্যান্স বাদ দিয়েও উনি যথেষ্ট সমর্থ গবেষক হতেই পারে, কিন্তু পুরাণ কোষের মতন একটা এক্সক্লুসিভ জিনিস, এক্সক্লুসিভ রিসার্চ কন্টেন্ট ওর মতন দায়িত্বজ্ঞানহীন লোকের হাতে পড়ে, শুধুমাত্র ওর হাতে অথর্স কপিরাইট আছে এই কারণে মানুষের কাছে ইউটিউব কন্টেন্টের মতন একটা বিষয় হয়ে দাঁড়াবে, এটা আমি ভাবতে পারি, এটা আমি হজম করতে পারিনি। কারণ সেদিনকে ওই বিপর্যয়ের মুহূর্তে আমার প্রথমে মনে হয়েছিল যে আমরা নিজেদেরকে তো বাঁচাতে পারছি না, কিন্তু পুরাণ কোষকে বাঁচানো দরকার। তো সেদিনকে ওই প্রচন্ড অশান্তির মাঝখানে খানিকটা চাপে, খানিকটা আপত্তি সত্ত্বেও অধ্যাপক ভাদুরী পুরাণ কোষের কপিরাইট আমাকে লিখে দিতে রাজি হয়েছিলেন, এবং 2025 সালের মার্চ মাসের মধ্যে সেটা কার্যকরও হয়, এবং আজকের তারিখে যদি আমি মারাও যাই তাহলেও পুরাণ কোষের ওপর বা পুরাণ কোষের কন্টেন্টের ওপর ওর দায়িত্বজ্ঞানহীন হাত এসে পড়বে না, বা ওর পরিবারের লোকজন কোনো দাবি করতে পারবে না, এটা আমার কাছে একটা চরম শান্তির বিষয়। যাই হোক, বিপর্যয়ের গল্প দিয়ে পুরাণ কোষের মেকিং এর কথা শেষ করতে হচ্ছে, হয়তো আপনাদেরও শুনতে ভালো লাগছে না, কিন্তু কি জানেন তো, আমাদের জীবনের সব গল্পই তারপর সকলে সুখে জীবন অতিবাহিত করিতে লাগিল, আমার কথাটি ফুরালো নটে গাছটি মুড়ালো, এইভাবে শেষ হয় না। পুরাণ কোষের গল্প এইভাবে শেষ হয়নি। কি করা যাবে? পুরাণ কোষের মেকিং নিয়ে আমাকে যারা অনেক প্রশ্ন করেছেন, যাদের কথায় আমি মেকিং এর ভিডিও বানাতে শুরু করেছিলাম, তাদেরও হয়তো ভালো লাগছে না, কিন্তু পুরাণ কোষের দপ্তরের 12.5 বছরের প্রায় 13 বছরের জার্নির শেষ এইখানে। হ্যাঁ, চরম বিপর্যয় আমার জীবনে নেমে এসেছে, সেখান থেকে কিভাবে কোন জাদু মন্ত্র বলে আমি মুক্তি পেতে পারি আমার কোনো ধারণা এখনো পর্যন্ত নেই।
বেশ কিছু কঠিন কাজ, বড় কাজ গবেষক হিসেবে করে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা আমি পোষণ করি, এবং যদি এই পরিস্থিতি থেকে আমি উদ্ধার পাই তো সেগুলো করে যেতে আমি বদ্ধপরিকর। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে পুরাণ কোষ আমাকে একটা, এই 12 বছরে আমাকে একটা শক্তি দিয়েছে, একটা এনার্জি দিয়েছে এবং একটা প্রত্যয় দিয়েছে যে হ্যাঁ, দায়িত্ব নিয়ে বড় গবেষণামূলক কাজ আমি করতে পারি। 5 খণ্ড পুরাণ কোষের প্রসব যন্ত্রণার পরের যাবতীয় নেগেটিভিটির মাঝে এইটা আমার একটা বড় উপলব্ধি, এবং সেই উপলব্ধিটুকু বুকে নিয়েই আমি এগোচ্ছি। বর্তমানে স্বল্প কিছু টাকার রিসার্চ গ্রান্ট জোগাড় করেছি, 2টো রিসার্চ প্রজেক্ট হাতে নিয়েছি, এবং আপনাদের শুভেচ্ছা সঙ্গে থাকলে আশা করি আমি পুরোপুরি কাজে ফিরতে পারবো। গবেষণার জন্য অর্থের প্রয়োজন, কোথা থেকে জোগাড় হবে আমি জানি না। আমার নিজের ব্যক্তিগত আর্থিক অবস্থাই খুব টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অধ্যাপক ভাদুরীর ওপর আমি ভীষণ ক্রুদ্ধ হয়েছিলাম, এবং আপনাদেরকে আমি এই বিগত বেশ কয়েকটা পর্বে বলারও চেষ্টা করেছি যে ওর সঙ্গে আমার কাজের ব্যাপারে সহাবস্থান থাকলেও মতান্তরের কোনো অভাব ছিল না। ওর সঙ্গে আমার যোগাযোগও নেই এবং হবেও না কোনোদিন আর। তবে উনি ওর নিজের জীবনে যেমন আছেন ভালো থাকুন, আমি আর কি বলতে পারি। পুরাণ কোষের বাকি টিম মেম্বারদের মধ্যে পুলোমা আমাকে ফোন করেছিল, আপনাদের আমি বলেছিলাম, আর ঐত্রেয়ীর সঙ্গে আমার যোগাযোগ ছিল, কিন্তু বিগত বেশ কিছু মাস হলো যোগাযোগ নেই। আসলে পুরাণ কোষের দপ্তর ভেঙে যাওয়ার যন্ত্রণাটা তো, এবং দেখুন এই বয়সে এসে হঠাৎ আবার স্ট্রাগলার হয়ে পড়াটা তো একটা খুব বিপর্যয়ের ব্যাপার। আর ঐত্রেয়ী ব্যবসায় যতটাই এগিয়ে যাক না কেন, এটা তার জন্য বিপর্যয়ের ব্যাপার, এবং তার মাঝখানে আমাদের যোগাযোগের তারটুকু কেটে গেছে। আরো একটা কারণে কেটে গেছে, কি জানেন তো, খুব স্নেহের সম্পর্ক এই যে পুরাণ কোষের দপ্তর, পুরাণ কোষের, এমনকি অধ্যাপক ভাদুরীকেও, মানে শত অশান্তির মাঝখানেও আমি এতকাল বাবা বাছা করেছি সকলকে, ঐত্রেয়ীকেও। এই সম্পর্কগুলো না, এটা পুরাণ কোষের দপ্তরের শেষ হওয়ার দেখাটার একটা উপলব্ধি, যে সম্পর্ক যখন তেতো হতে শুরু করে, অত্যন্ত স্নেহের সঙ্গেও যখন সেটাকে আর মিষ্টত্ব ফিরিয়ে আনা যায় না, যখন মানে বিপর্যয়ের গুলো আমাদেরকে এত বেশি ব্যতিব্যস্ত করে তোলে যে মানে কথাবার্তা বলার সময় অশান্তির আবহ তৈরি হয়, তখন সেখান থেকে সরে যাওয়া উচিত। আর যে মানুষটা অত্যন্ত স্নেহ করে তাকে আমরা কখনো কখনো সেই স্নেহটাকে গুরুত্ব দিতে জানি না। এমন কথা হয়তো বলতে শুরু করি যে সেই কথাটা সেই লোকটাকে বলা যায় কিনা, আদৌ সেই কথাটা সেই লোকটার জন্য কিনা, সেটার আমরা হিসাব করি না। সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার আগে যোগাযোগগুলো ছিন্ন করে ফেলাই ভালো। তাতে কি হয়, তাতে যেটুকু মিষ্ট ছিল, যেটুকু ভালো ছিল, সেটুকু পড়ে থাকে। ঐত্রেয়ী এখনো আমার শুধু ছাত্রী প্রতিম না, অত্যন্ত স্নেহের পাত্রী। আশা করি ঋত প্রকাশনকেও খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে,
এবং ভবিষ্যতে খুব সফল প্রকাশক হয়ে উঠবে এবং লেখালেখি জগতে কবি হিসেবেও, প্রাবন্ধিক হিসেবেও আমি ওকে আবার দেখতে পাবো। যোগাযোগ নাই থাক, খোঁজ খবর তো থাকবেই। যেমন আমি জানি আমার এই ইউটিউব চ্যানেলের ঐত্রেয়ী অন্যতম সাবস্ক্রাইবার, হয়তো শুনছে বসে, শুনবে বসে। অত্যন্ত স্নেহের সঙ্গে আমি ওর মানে ভবিষ্যতের জন্য খুব শুভকামনা রাখি। হয়তো সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, হয়তো হয়তো আমি আবার যাকে বলে স্বমহিমায় কাজে ফিরতে পারবো। তবে পুরাণ কোষের দপ্তরের এই শেষটুকু সত্যি বলতে আমাকে নাড়িয়ে দিয়ে গেছে। আর পুরাণ কোষের শেষ এইখানেই যে পুরাণ কোষের 5 খণ্ডের পরিবর্ধন, পরিমার্জন এবং আরো অন্যান্য যা কিছু একটা এনসাইক্লোপেডিক ওয়ার্ক ডিজার্ভ করে, তার জন্য বর্তমানে আমি দায়বদ্ধ। দায়বদ্ধতাটা গোড়া থেকেও আমারই ছিল মূলত। যাই হোক, এখন অফিসিয়ালি আমি দায়বদ্ধ। অধ্যাপক ভাদুরীর সঙ্গে আর খুব একটা যোগাযোগ নেই, আর হয়েও উঠবে না বলে মনে হয়, কারণ উনি তো আমার সঙ্গে কাজ করতে আগ্রহী নন, আর আমাদের আর একসঙ্গে কাজ করা হয়ে উঠবে না। কাজেই পুরাণ কোষের পরিমার্জিত, পরিবর্ধিত সংস্করণই বলুন বা অন্য কোনো নতুন খবরই বলুন, সেটার জন্য আমিও পরিস্থিতি সামলে সেদিকে নিয়ে যাওয়ার অপেক্ষা করছি। আপনারা ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে থাকবেন। পুরাণ কোষের গল্প শেষ হয়ে গেছে, কিন্তু পুরাণের নানা বিষয়, আমার ব্যক্তিগত নানা চিন্তা ভাবনা, সেগুলো এই চ্যানেলে আসতে থাকবে। পুরাণ কোষের মেকিং শেষ হয়ে গেছে, কিন্তু পুরাণ কোষ নিয়ে হ্যাঁ আরো 2-4 কথা বলতে পারি, হয়তো কখনো বলবোও হয়তো। কেননা দপ্তরের মোটামুটি গল্প এটা হলেও ছোটখাটো অনেক স্মৃতি তো থাকে, সেসব কোনোদিন বলার ইচ্ছে রইল। আর ভবিষ্যতের গল্প যেমন যেমন হবে, যদি বেঁচে পড়তে কাজে কর্মে থাকতে পারি, আপনাদের জানাতে থাকবো। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং পুরাণ কোষকে এবং আমাকে আপনাদের শুভেচ্ছা দেবেন, এইটাই আমার একমাত্র আশা। নমস্কার।